আজকের এই মুহূর্তের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 13 এপ্রিল রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, কাছাড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 24টি আঞ্চলিক পঞ্চায়েত পদ বিজেপির। লক্ষ্মীপুরের 11 সহ কাছাড়ের 24টি আঞ্চলিক পঞ্চায়েত পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো শাসক দল। জয়ের মধ্য দিয়ে নির্বাচনে লড়াই শুরু করলো বিজেপি। লক্ষ্মীপুর ছাড়া দলাইয়ে 5টি, উদারবন্দের 3টি, কাটিগড়ায় 3টি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে তাপাং অঞ্চলের আরও 2টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে। এই অপ্রত্যাশিত জয় নিয়ে আজ এক প্রস্ত উল্লাস দেখা গেল ইটখোলায় বিজেপির জেলা কার্যালয়ে। হয়েছে মিষ্টি বিতরণও। জয়ী প্রার্থীদের কয়েকজন কার্যালয়ে এসে দলের জেলা সভাপতি সহ অন্য কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয়ে আশীর্বাদ নেন। ওই আসনগুলিতে কংগ্রেস সহ অন্য কোনো রাজনৈতিক দল প্রার্থী দেয়নি। পরবর্তী খবর, টাকার বিনিময়ে টিকিট, কঠোর ব্যবস্থার হুঙ্কার ভূপেন বোরার। পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে টিকিট দেওয়াকে কেন্দ্র করে বিধ্বস্ত প্রদেশ কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট বন্টনের দায়িত্ব জেলা ও ব্লক কংগ্রেসের উপর চড়া হয়েছিল, কিন্তু এই দায়িত্ব পেয়ে একাংশ জেলা কংগ্রেস সভাপতি টাকার খেলায় মেতে ওঠেন বলে অভিযোগ। একাংশ প্রার্থীর অভিযোগ, ফোন কল রেকর্ডিং ভাইরাল হওয়ার ঘটনা কংগ্রেসের টাকার খেলাকে স্পষ্ট করে দিয়েছে। টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার বিরুদ্ধে উঠেছে। বোরার নাম জড়িয়ে টাকা সংগ্রহের অভিযোগ উত্থাপন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে টিকিট বিক্রির ঘটনায় তুলপাড় চলছে কংগ্রেস মহলে। ডবকা, তেজপুর, লাহারিঘাটের মধ্যে সীমাবদ্ধ নেই এই টাকার খেলা। টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগে ধুবড়ী জেলা কংগ্রেস সভাপতি আবিদুর জামানকে শোকজ করতে বাধ্য হয়েছে প্রদেশ কংগ্রেস। দলের এই টাকার খেলা নিয়ে বিব্রত প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা লখিমপুরের সংবাদ মাধ্যমের সামনে হুঙ্কার দেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার ফলে দলের কোনো ক্ষতি হলে কাউকে ছাড়া হবে না। সে যত বড় নেতাই হন না কেন, অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অনিয়মের অভিযোগের পর্যালোচনা করার সময় নয়, এটা প্রচারের সময়। তিনি টিকিট বঞ্চিত প্রার্থীদের আশ্বস্ত করে তার উপর বিশ্বাস রাখার জন্য বলেন। তিনি স্বীকার করেন, একাংশ জেলা কংগ্রেস সভাপতি দলের নির্দেশ অমান্য করে টিকিট বন্টন করেছেন। তার কাছে নির্দিষ্ট অভিযোগ রয়েছে বলেও জানান তিনি বলেন, 4টি জেলা পরিষদ কেন্দ্রে প্রার্থী দেওয়া হয়নি কেন, এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় নেতাকর্মীদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি আহ্বান জানান। পরবর্তী খবর, কালীনগর পাইকান জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন রাইজোর দলের। পঞ্চায়েত নির্বাচনে কালীনগর পাইকান জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নাসিমা ফিরদৌসী লস্করকে সমর্থন জানিয়েছে রাইজোর দল। হাইলাকান্দির লক্ষ্মীরবন বাইপাসে রাইজোর দলের মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের হাইলাকান্দি জেলা সভাপতি কমরুল ইসলাম বড়ভূঁইয়া বলেন, সাম্প্রদায়িক বিজেপি দলকে আটকাতে যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রাইজোর দল। কংগ্রেস দল রাইজোর দলের সঙ্গে আতাত না করলেও বিজেপিকে আটকাতে কালীনগর পাইকান জেলা পরিষদ আসনে এজেওয়াইসিপির হাইলাকান্দি জেলা সভাপতি কবির উদ্দিন লস্করের সহধর্মিনী তথা কংগ্রেস প্রার্থী নাসিমা ফিরদৌসী লস্করকে সমর্থন জানিয়েছে রাইজোর দল। সাংবাদিক সম্মেলনে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে রাইজোর দলের প্রার্থী জহির উদ্দিন লস্কর, নারায়ণপুর বন্দুকপাড়া জেলা পরিষদ আসনে রাইজোর দলের প্রার্থী তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য কমরুল ইসলাম বড়ভূঁইয়া, আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনে রাইজোর দলের প্রার্থী তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন লস্কর অভিযোগ করে বলেন, পঞ্চায়েত নির্বাচনের টাকার বিনিময়ে প্রার্থীর যোগ্যতা নিরূপণ করে কংগ্রেস দল। রাইজোর দলের প্রার্থীদের টাকা নেই, যোগ্যতার মাপকাঠিতে প্রার্থী করেছে, টাকা নয়। রাইজোর দলের শক্তি জনগণ। নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আবেদন জানিয়েছেন রাইজোর দলের 3 প্রার্থী। পরবর্তী খবর, কংগ্রেসের যা কিছু অস্তিত্ব ওই মুসলিম এলাকাতেই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। টাকার বিনিময়ে প্রার্থিত্বকে কেন্দ্র করে ওঠা অভিযোগে কংগ্রেসের মুখ পোড়া নতুন কিছু নয়। দলের ক্ষেত্রে এটা কার্যত পরম্পরায় দাঁড়িয়ে গিয়েছে। এই দৃশ্য বদলায়নি এবারের পঞ্চায়েত ভোটেও। মূলত মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে এবার দেদার টাকার খেলার অভিযোগ উঠেছে। 15 থেকে 30 লক্ষ টাকা দর উঠেছে টিকিটের। বিভিন্ন জেলার কংগ্রেস কার্যালয়ে কান পাতলেই এমনটাই শোনা যায়। বাধ্য হয়ে হাইলাকান্দি, ধুবড়ী এবং গোয়ালপাড়া জেলা কংগ্রেস কমিটি ভেঙে দেওয়ার আর্জি নিয়ে এআইসিসির দরবারে চিঠি পাঠিয়েছে রাজ্য কংগ্রেস। মরিগাঁও জেলা কংগ্রেস কমিটি ভেঙে দেওয়ার আর্জিও নাকি জানানো হয়েছে দিল্লিকে। পঞ্চায়েত ভোটের আবহে কংগ্রেসের অন্দরে ডামাডোল নিয়ে ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আসলে যোরহাট, শিবসাগর, ডিব্রুগড়, তেজপুর সহ অধিকাংশ জেলাতেই কংগ্রেসের পায়ের তোলার জমি নেই। কয়েকটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় অস্তিত্ব আছে ওদের, তাই ওসব এলাকা থেকেই গণ্ডগোলের খবর আসছে।
কংগ্রেস আজ সীমাবদ্ধ কেবল মুসলিম এলাকায়, তবে এবার পঞ্চায়েত ভোটে এইসব এলাকাতেও কংগ্রেস প্রত্যাশিত ফল দেখাতে পারবে না বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। কেন বিশেষ করে মুসলিম বসতি প্রধান এলাকাগুলোতেই কংগ্রেস টিকিটের বিনিময়ে কাড়ি কাড়ি টাকা দাবি করা হয়েছে? কারণ একটাই, এসব এলাকায় পঞ্চায়েতে কংগ্রেসের জয়ের সম্ভাবনা বেশি, তাই বহু টিকিট প্রত্যাশীও টাকা ডালতে কার্পণ্য করেননি। কিন্তু এসব এলাকা থেকেই টিকিট বঞ্চিতরা বলছেন আসলে পঞ্চায়েতের টিকিট নিলাম করেছে কংগ্রেস। গোয়ালপাড়ার তেমনি একজন বঞ্চিতের বক্তব্য, তার সঙ্গে রফা হয়ে গিয়েছিল জেলা নেতৃত্বের, কিন্তু আরেকজন বেশি টাকা দেওয়ায় তাকে বঞ্চিত হতে হয়েছে। কংগ্রেসের টিকিটের নামে এই টাকার খেলাকে এই দলের পুরনো পরম্পরা বলেই অভিহিত করেছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। রাজ্য বিজেপির সদর দফতর বাজপেয়ী ভবনে পীযূষ সাংবাদিকদের বলেছেন, বুট এলেই কোন টিকিট কত টাকায় বিক্রি হবে তার হিসাব নিকাশ শুরু হয়ে যায় কংগ্রেসের ভিতরে। কিন্তু কেউ কি বলতে পারবেন যে কোনো একজনকে টাকার বিনিময়ে দলের প্রার্থিত্ব দিয়েছে বিজেপি? কিন্তু ভোট এলে দলের টিকিট বিক্রি করা কংগ্রেসের পুরনো চরিত্র। পীযূষ হাজারিকার কথায়, এবারের পঞ্চায়েত ভোটে মূলত মুসলিম অধ্যুষিত এলাকাগুলো থেকে এই অভিযোগ শোনা যাচ্ছে। যিনি 20 লক্ষ টাকা দিয়ে টিকিট নিয়েছেন, নির্বাচিত হয়ে তিনি তো সেই টাকা প্রথমে তুলতে চাইবেন। এর মানে টিকিট দেওয়ার দিনে সেই প্রার্থীকে দুর্নীতিতে জড়ানোর লাইসেন্স দিয়ে দিল কংগ্রেস। পরবর্তী খবর, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে আইন কার্যকর তামিলনাড়ুতে, রাজ্যপাল বা রাষ্ট্রপতির সই ছাড়া দেশে প্রথম। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর দীর্ঘদিন ধরে ঝুলে থাকা 10টি বিল আইনে পরিণত হলো তামিলনাড়ুতে। বিলগুলিতে তামিলনাড়ু বিধানসভা দুইবার ছাড়পত্র দিয়েছিল, কিন্তু 2020 সাল থেকে রাজ্যের রাজ্যপাল আর.এন. রবি তাতে সম্মতি দেয়নি, ফলে বিলগুলি আইনে পরিণত করা হয়নি। সুপ্রিম কোর্টের রায়ের পরে সেরকমই 10টি বিল আইনে পরিণত হলো। রাজ্যপাল বা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর ছাড়াই ভারতের ইতিহাসে এমনটা ঘটল প্রথমবার। তামিলনাড়ু রাজ্যপালকে বিদেশ স্মরণ করিয়েছিল সুপ্রিম কোর্ট। পর্যবেক্ষণে জানিয়েছিল, বিধানসভায় পাশ হওয়ার পরও সেই বিল আটকে রাখা বৈধ কাজ নয়। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ গত 8 এপ্রিল জানায়, বিলের কোনো আইনি বিষয়ে আপত্তি থাকলে তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন রাজ্যপাল। তবে বিলটি পুরনো আকারেই, আবার বিধানসভায় পাশ করা হলে তাতে রাজ্যপাল সম্মতি দিতে বাধ্য। আর বিলে সাংবিধানিক বিচ্যুতি ঘটেছে এমনটা মনে করলেই কেবল সেটি রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন রাজ্যপাল। এক্ষেত্রে রাজ্যপালকে যে জনগণের দ্বারা নির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের পরামর্শ মেনেই চলতে হবে, সে কথা স্মরণ করে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। তিনি এও বলেন, ভারতের সব রাজ্যের জন্য এটা বড় জয়। সেই পর্যবেক্ষণের পর এবার তামিলনাড়ু সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, 10টি বিলের সম্মতি দেননি রাজ্যপাল। সুপ্রিম কোর্টের রায়ের পর তার সেই সিদ্ধান্ত অবৈধ। এর ফলে 10টি বিল আইনে পরিণত হয়েছে। যে নতুন আইন কার্যকর হয়েছে তার মধ্যে রয়েছে তামিলনাড়ু বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন 2022, তামিলনাড়ু ফিশারিজ বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন 2020, তামিলনাড়ু বিশ্ববিদ্যালয় আইন দ্বিতীয় সংশোধিত 2022। এই আইন পাশ হওয়ার ফলে স্ট্যালিন সরকার এখন রাজ্য সরকারই 18টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে পারবে। আগে এই ক্ষমতা ছিল আচার্য তথা রাজ্যপালের হাতে। তবে এখনও সে রাজ্যের কিছু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মনোনীত করতে পারবেন রাজ্যপাল। প্রসঙ্গত, রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে টানাপোড়েন চলছে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যপালেরও। তামিলনাড়ু সরকারের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়েছিলেন ডিএমকে রাজ্যসভার সাংসদ পি. উইলসন। নতুন আইন কার্যকর হওয়ার পর তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, ইতিহাস তৈরি হলো, এই প্রথম রাজ্যপাল বা রাষ্ট্রপতির সই ছাড়া কোনো বিল আইনে পরিণত হলো। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কারণে মুখ্যমন্ত্রী স্ট্যালিন লিখেছেন, ডিএমকে ইতিহাস তৈরি করেছে। ডিএমকে সরকার এবং রাজ্যপাল রবির টানাপোড়েনের শুক্রবার 2022 সালে তামিলনাড়ু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে বিল পাস করেছিল স্ট্যালিনের সরকার, যাকে কেন্দ্র করে শুরু হয়ে চাপানুতর। ডিএমকে সরকার যখন সুপ্রিম কোর্টে রাজ্যপালের বিল আটকে রাখা নিয়ে পিটিশন দায়ের করেছিল, সে সময় 12টি বিল ঝুলে রয়েছিল। তারপরে 10টি বিল পর্যালোচনার জন্য তামিলনাড়ু বিধানসভায় ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল। বাকি দুটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলেন। পর্যালোচনার পর 2023 সালের 18 নভেম্বর আবার সেই বিলগুলি রাজ্যপাল এন রবির কাছে পাঠিয়েছিল স্ট্যালিন সরকার তার সম্মতির জন্য। যদিও রাজ্যপাল 10টি বিলি রাষ্ট্রপতির সম্মতির জন্য তার কাছে পাঠিয়ে দেন, রাষ্ট্রপতি 7টি বিল আটকে রাখেন, একটিতে সম্মতি দেন, বাকি দুটি নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সওয়াল করে জানায়, কোনো বিল নিয়ে বিধানসভায় 2বার আলোচনা হলে এবং তারপর সেখানে ছাড়পত্র মিললে সংবিধান মেনে সেই বিল আটকে রাখার আর অধিকার নেই রাজ্যপালের। তারপরে সুপ্রিম কোর্ট তামিলনাড়ু রাজ্যপালকে সাংবিধানিক বিধি স্মরণ করায়। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে এও জানায়, বিধানসভায় পাশ হওয়া বিল 1 থেকে 3 মাস বিবেচনার জন্য আটকে রাখতে পারবেন রাজ্যপাল।
আবার রাজ্যপালের আটকে রাখা বিল বিবেচনার জন্য রাষ্ট্রপতিও 3 মাস সময় পাবেন। শীর্ষ আদালত পর্যবেক্ষণের প্রতিলিপি দেশের সকল হাইকোর্ট এবং সব রাজ্যের রাজ্যপালের প্রধান সচিবকেও পাঠানোর নির্দেশ দিয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।